তটিনীর টার্গেট মিস হয়েছিল, প্রমাণ পেয়ে গেল পরশুরাম। দেখিয়ে অবাক হলো বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী বলছে, আমি আমি সত্যি বলছি, আমি ওকে ওকে শুট করিনি। আমাকে আপনারা প্লিজ বিশ্বাস করুন। আমি আমি সত্যি বলছি, আমি ওকে কিছুতেই শুট করতে পারি না। আমি তো ওকে ভালোবাসি, তাই না? আমি কি করে ওকে শুট করব বলুন তো? কিন্তু কেউ আমাকে বিশ্বাস করছে না। আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না যে আমি আমি ওকে শুটটা করিনি। হ্যাঁ, আমি একটা একটা শুট করেছিলাম। আমার রিভলভার থেকে একটা বুলেট বেরিয়েছিল, সেটা আমি যে আমার স্বামীকে ধরেছিল তার তার উদ্দেশ্যে শুট করেছিলাম। আমি বিজিতকে মারতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আচমকাই বিজিত আমার স্বামীকে সামনে আনায়। তখন তখন দেখা যায় আমি 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 লক্ষ্য করে বলতে পারি যে আমার রিভলভারের থেকে যে বুলেটটা বেরিয়েছিল সেটা আমার স্বামীর পিঠে বেঁধেনি। আমার আমার শুট করার কিছুক্ষণ পরে তিনটে বুলেট আমার স্বামীর পিঠে বিঁধে গেল। আর তখনই ও টার্ন করলো, আমার দিকে তাকালো। আমাকে দেখে আমাকে কেমন ভাবে তাকিয়েছিল, মনে হলো যে ও ও আমাকে বলতে চাইছে যে তটিনী, শেষমেশ তুমি আমাকে মারলে। এদিকে দেখা যায় পরশুরাম আড়াল থেকে সবকিছু শুনতে থাকে। পরশুরাম লাট্টু পিকুকে দেখতে এসেছিল, তাই আড়াল থেকে, দরজার আড়াল থেকে বলরাম ও তটিনীর সমস্ত কথা শুনে ফেলে। বলরাম বলতে থাকে, আমি আমি বিশ্বাস করি না যে আমার বন্ধু কিছু হতে পারে। আমি আমার বন্ধুকে পুরোপুরি বিশ্বাস করি। আমার বন্ধুর কিছু হলে আমি নিজেকে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার বিশ্বাস ও কোথাও না কোথাও আছে, অবশ্যই আছে। জানেন, আমরা দুজনে একসঙ্গে একটা কচুরি দুজনে ভাগ করে খেতাম, এক প্লেটে মোমো খেতাম, সবকিছু করতাম একসঙ্গে। কিন্তু কিন্তু ও যে এভাবে একা একা আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি সত্যি মেনে নিতে পারছি না। আমি আমি কিছুতেই মানতে পারবো না। তখনই তটিনী কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কি করব বলুন? আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি যে কতটা চিন্তায় আছি, কতটা কষ্টে আছি, আপনাদের বলে বোঝাতে পারবো না আমি। এরপরে বলরাম কথা বলে সেখান থেকে চলে যায়। মায়া সহ বলরাম চলে গেলে তখনই সেখানে দাঁড়িয়ে থাকে পরশুরাম। পরশুরাম আড়াল থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে, বলরাম, তুই যে আমার প্রকৃত বন্ধু, এটাই তার প্রমাণ। আমি তোকে কখনো কখনো ভুলবো না। তোকে আমি অনেকটা ভালোবাসি বন্ধু, কখনো ভুলবো না তোকে। এরপরে এরপরে দেখা যাবে পরশুরামের শরীরটা ক্রমশ খারাপ হতে থাকে। তখনই শীতল এসে বলতে থাকে, তোমাকে আমি কিছুতেই মারতে দেব না। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। তোমাকে আমি যে করে হোক বাঁচিয়ে রাখবো। তুমি কি ভেবেছো এত সহজে তুমি মরে যাবে? কিছুতেই নয়, কিছুতেই তুমি মরতে পারো না। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না, এই কথাটা মাথায় রেখো। এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, শীতল, কি বলতে চাইছো তুমি? তখনই দেখা যাবে শীতল বলতে থাকে, আমি আমি চাই যে তুমি তুমি নিজেকে নিজেকে সুস্থ করে তোলো আর তটিনীকে অপরাধী প্রমাণ করো। তটিনী যে তোমাকে শুট করেছিল এটা প্রমাণ হোক, আর আমি আমি সারা জীবনের জন্য তোমার হয়ে যাই। তুমি আমাকে নিজের করে নাও। আমরা দুজনে সুন্দর করে একটি সংসার পাতবো। সে সংসারে থাকবে পরশুরাম, তারপরে শীতল ও লাট্টু পিকু। এ কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ শীতল, এভাবে বলো না, এভাবে বলো না। এদিকে দেখা যাবে লাট্টু জানালার পাশে এসে শীতলকে দেখে অবাক হয়ে যায়। শীতলকে দেখতে পায় একটা লোককে চেপে ধরে শীতল সেখানে দাঁড়িয়ে আছে। তখনই লাট্টু ভয় পেয়ে যায় আর আর বলতে থাকে, ওখানে কে? তখনই শীতল টের পেয়ে যায় লাট্টু দেখে ফেলেছে। এরপরে লাট্টুকে তটিনীকে বলতে থাকে, মাম্মি, জানালার পাশে ওই আন্টিটা, ওই যে শীতল নাকি নাম, সেই আন্টিটা আমি দেখেছি। তখনই এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নামতে থাকে আর বলতে থাকে, শীতল এখানে কি করে? এরপরে দেখা যাবে তটিনী নেমে এসে দেখতে পায় সেখান থেকে একটি গাড়ি বেরিয়ে যাচ্ছে। তখনই তটিনী বলতে থাকে, তার মানে লাট্টু ঠিকই দেখেছে, এখানে শীতল ছিল, শীতল এসেছিল। কিন্তু কেন কেন এসেছিল এখানে? এদিকে দেখা যাবে শীতল পরশুরামকে হসপিটালে নিয়ে এসেছে। হসপিটালে নিয়ে এলে ডক্টর বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না উনি কেন নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে। ওনাকে এভাবে রাখলে কিন্তু ওনার প্রাণ সংশয় হতে পারে। ওনার শরীরে ক্রমশ ইনফেকশন ছড়িয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে কোনোভাবে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। তখনই শীতল বলতে থাকে, ওনার ওনার শরীরের ইনফেকশনটা কোনোভাবে কমানো যায় না? আপনি কি ওনাকে মেডিসিন দেওয়া শুরু করে দিয়েছেন? তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ, আমি তো মেডিসিন শুরু করে দিয়েছি, কিন্তু এরপরেও যদি উনি কোঅপারেট না করে, উনি যদি প্রতিবার এরকম করে জেদ করে, তবে কিন্তু আমার আমার পক্ষে আর কিচ্ছু করার থাকবে না। আমি আর কিছুই করতে পারবো না। কারণ কারণ উনি আমার কথাগুলো শুনছেন না, আমার কথাগুলো মানছেন না। আমি ওনাকে বারবার বোঝাতে চাইছি যে এভাবে চলতে থাকলে আপনার আপনার প্রাণ সংশয় হতে পারে, কিন্তু উনি উনি কোনোভাবে বুঝতে চাইছে না আমার কথা। তখনই কথা শুনে
দেখা যাবে তটিনী শীতল বলতে থাকে, আমি আমি ওনাকে বোঝাবো আর আপনি চিন্তা করবেন না। তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ আমি আমি বারবার বলছি ওনাকে বোঝান, এভাবে যদি চলতে থাকে ওনাকে সত্যিই আমি বাঁচাতে পারবো না। এরপরেই শীতল এসে পরশুরামকে ডাকতে থাকে, কি ব্যাপার শিবপ্রসাদ, তুমি কি ঘুমিয়ে গেছো? শুনতে পাচ্ছো আমার কথা? শুনতে পাচ্ছো? তখনই শিবপ্রসাদ তটিনীর সেই কথাগুলো ঘুমের মধ্যে মনে করতে থাকে। তটিনী বলছে যে সে সে বুলেটটা কিছুতেই পরশুরামের দিকে ছুড়েনি, কিছুতেই সে শুট করেনি। ওর রিভলভার থেকে একটা বুলেট বেরিয়েছিল, কিন্তু বুলেটটা পরশুরামের পিঠে বিঁধেনি, পরশুরামকে অন্য কেউ শুট করেছে। আর তটিনী অনেক কষ্ট পাচ্ছে, ওকে ওকে সবাই অপরাধী ভাবছে, ও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে না। ঠিক তখনই পরশুরাম চিৎকার করে ওঠে। এরপরে শীতল বলবে, কি হয়েছে, তুমি এরকম করে কেন চিৎকার করছো, কোনো সমস্যা? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমি তটিনীকে বলতে শুনেছি, ও ও বলছে ও ওই শুটটা করেনি, ও যে শুটটা করেছিল সেটা সেই বুলেটটা আমার পিঠে বিঁধেনি। তখনই শীতল বলতে থাকে, না তুমি ভুল ভাবছো, তটিনী তোমাকে শুট করেছে, তটিনী আসল কালপ্রিট। আমি তটিনীকে কিছুতেই ছাড়বো না, ওকে যদি তুমি নিজের হাতে না শুট করো তবে আমি ওকে ওকে অবশ্যই জেল কাস্টাডিতে পাঠানোর ব্যবস্থা করব, আমি তোমাকে কথা দিচ্ছি। তখনই পরশুরাম বলতে থাকে, না শীতল, তুমি এটা করতে পারো না। তখনই শীতল বলতে থাকে, আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি তুমি মরে যাচ্ছিলে, তুমি জলের তলায় তলিয়ে যাচ্ছিলে, তখন এক মুহূর্তের জন্য ভেবেছিলাম যে মরে যাক না, মরলে আমার কি, আমার তো কিছু নয়, ও তো আমাকে কখনো ভালোবাসেনি, ও তো সবসময় আমাকে দূরে ঠেলে দিয়ে ওই ওই তটিনীকে আপন করে নিয়েছে, তবে তবে আমার কি? এরপরে দেখা যাবে শীতল আরো বলতে থাকে, তখনই আমার মনের মধ্যে একটা একটা মনে হলো কেউ বলছে ও মরে যাচ্ছে, তোর ভালোবাসা মরে যাচ্ছে, কখনো আর তোর ভালোবাসাকে ফিরে পাবি না, তোর ভালোবাসাকে বাঁচা, তোর ভালোবাসাকে তুই রক্ষা কর। তখনই আমি এক মুহূর্তের জন্য আর নিজেকে ভুলে যাই, তখনই আমি তোমাকে ওখান থেকে তুলে নিয়ে আসি, ওখান থেকে তুলে তোমাকে আমি নিয়ে এসেছি। আর আজকে তুমি তটিনীর কথা বলছে, আমি তোমাকে নতুন জীবন দিয়েছি, তুমি তটিনীর নাম আমার সামনে একবারও মুখে নেবে না, বুঝতে পেরেছো? এরপরে তখন শিবপ্রসাদ বলতে থাকে, শোনো শীতল, আমি জানি যে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, কিন্তু কিন্তু তটিনী আমার অর্ধাঙ্গিনী, তটিনী আমার পৃথিবী, তটিনীকে নিয়ে তুমি কোনো বাজে মন্তব্য করলে এটা কিন্তু আমি মেনে নেব না, তটিনীকে নিয়ে তুমি কোনো রকম কোনো বাজে মন্তব্য করতে পারো না। তখন এই কথা শুনে দেখা যাবে শীতল বলছে, আমি আমি অবশ্যই করব, কারণ কারণ তটিনী তোমাকে শুট করেছিল, আমি সেটা খুব ভালো করে জানি, তটিনী তোমাকে শুট করেছিল, কেন মানতে চাইছো না তুমি? তখনই দেখা যাবে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ শুট করেছিল, কিন্তু কিন্তু তটিনী নয়, তটিনী শুট করেছিল কিন্তু এই বুলেটটা আমার শরীরে বিঁধেনি, তটিনীর বুলেটটা অন্য কোথাও বিঁধেছে, আমি এটা আমি অবশ্যই বিশ্বাস করি। তখনই শীতল বলতে থাকে, প্লিজ শিবপ্রসাদ, তুমি তটিনীকে ভুলে যাও, আমাকে আপন করে নাও, আমি চাই যে তুমি আমাকে আপন করে নাও, তুমি তুমি তটিনীকে ছেড়ে দাও, তুমি তটিনীকে ভুলে আমাকে আমাকে নিয়ে জীবন শুরু করো। এদিকে দেখা যাবে নন্দিনী তটিনীকে বলছে, আজকে আজকে তোকে আবার নতুন করে কোর্টে তোলা হবে, আর আর তোকে ওখানে ওখানে সবার সামনে দাঁড়াতে হবে, আমি চেষ্টা করব তোকে বাঁচিয়ে নেওয়ার, কিন্তু যদি যদি কেসটা তোর লাকে না থাকে তবে তো কেসটা ঘুরে যাবে, আমাকে সবটা বল তটিনী, তুই কি সত্যি শুটটা করেছিলি? তখনই তটিনী বলতে থাকে, বিশ্বাস কর দিদি, আমি শুট করিনি। এরপরে তটিনী বলতে থাকে, না আমি তোকে দিদি বলে তো ভুল করছি, তুই তো অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, তাই না? তখনই নন্দিনী বলতে থাকে, তটিনী তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তখনই তখনই তটিনী বলছে, আমি আমি বাড়াবাড়ি করছি না, আমি একদম বাড়াবাড়ি করছি না, তুই তুই তো আমার কেসটা টাকা নিয়ে লড়ছিস, তুই তো অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি হিসেবে লড়ছিস, তুই তো আমার দিদি হিসাবে লড়ছিস না। যদি তুই আমার দিদি হিসাবে লড়তি তবে তোকে আমি দিদির স্বীকৃতি দিতাম, কিন্তু তুই তুই দিদি হিসাবে লড়ছিস না, তুই তো অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি হয়ে লড়ছিস। এ কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তোর যেটা ইচ্ছে তুই সেটা করতে বলতে পারিস, কিন্তু কিন্তু এটাই ফ্যাক্ট যে আমি আমি যেটা করছি তোর ভালোর জন্যই করছি। আর তোকে আমি বলছি যে এবার যদি সবকিছু প্রমাণ হয়ে যায় আমি কিন্তু তোকে কিছুতেই বাঁচাতে পারবো না, তুই কিন্তু ক্রমশ জালের মধ্যে জড়িয়ে পড়ছিস, সেই জাল কেটে বেরোনোটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তখনই তটিনী বলতে থাকে, আমি আমি তোকে বারবার বলছি, আমি আমার স্বামীকে শুট করিনি, আমার বিরুদ্ধে নোংরা একটা চক্রান্ত করা হচ্ছে, সেটা সেটা কে করছে সেটাও আমি জানি, সেটার সঙ্গে যে মহিতোষ মজুমদার ও ও সৌরভ জড়িত আছে এটা আমি খুব ভালো করেই জানি। তখনই নন্দিনী বলতে থাকে, তুই এসব কি বলছিস তটিনী? তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ
আমি একদম ঠিক বলছি, আমি একদম ঠিক বলছি। এসবের পেছনে যারা যারা জড়িত আছে তাদেরকে আমি একজনকেও ছাড়বো না। তাও সবাইকে আমি উচিত শিক্ষা দেব, সবাইকে বুঝিয়ে দেব যে তটিনী গাঙ্গুলির পেছনে লাগা এতটাও সহজ নয়। ওরা তটিনী গাঙ্গুলির পেছনে লেগে মোটেও ঠিক করেনি। ওদেরকে আমি অবশ্যই এই ব্যাপারটা বুঝিয়ে দেব। ওরা ওরা আমাকে সবার সামনে অপদস্থ করেছে, সবার সামনে আমাকে সবার সামনে টেনে হিঁচড়ে নিচে নামিয়েছে। সবাই দেখেছে যে আমি আমি অপরাধী, আমাকে ওরা অপরাধী প্রমাণ করার চেষ্টা করেছে। ওদের আমি একজনকেও ছাড়বো না, সবাইকে আমি বুঝিয়ে দেব। এরপরে নন্দিনী বলতে থাকে, যাই করিস না কেন তোকে তোকে কিন্তু নিজের নিজের হয়ে লড়তে হবে, সবকিছু সবকিছু করতে হবে। তোর ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তোকে সবকিছুতে যোগদান করতে হবে, নিজেকে শক্ত রাখতে হবে। এভাবে কান্নাকাটি করে কিচ্ছু করতে পারবি না। তখনই তটিনী বলতে থাকে, কিন্তু আমি আমি কি করব? আমার স্বামীকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমার স্বামী কোথায় আছে? আমার ছেলে মেয়েগুলো ওদের বাবাকে খুঁজে মরছে, ওদের বাবাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আমি আমি কি করব বলতো দিদি? তখনই তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তোকে এই জন্যই শক্ত হতে হবে। যদি যদি পরশুরাম বেঁচে না থাকে, তবেই তো তোকে সিঙ্গেল মাদার হয়ে ওদের দায়িত্ব নিতে হবে, তাই না? ওদের দায়িত্ব তো তোকেই নিতে হবে, অন্য কেউ তো তোর দায়িত্ব নেবে না। দেখতেই তো পাচ্ছিস কটা দিন আমাদের বাড়িতে ছিলি, তোকে দূর দূর করে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে এরপরে দেখা যাবে লাট্টু বিকু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমরা আমরা নিজেরা নিজেরা স্ট্রং হব। পা তো বলেছিল আমরা কখনো ভয় করব না। এদিকে দেখা যাবে পরশুরাম নন্দার কাছে আসে, নন্দাকে বলতে থাকে, তুমি তো সেখানে ছিলে যখন বুলেটটা চলেছিল, তটিনী তো ঠিক এখানটাতেই দাঁড়িয়েছিল, তাই না? তখনই নন্দা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তটিনী এখানেই দাঁড়িয়েছিল, এখান থেকেই শুট করেছিল। তখনই পরশুরাম বলতে থাকে, কিন্তু কিন্তু তটিনী বলেছিল যে ও লেফটে শুট করেছিল, কিন্তু লেফটে দুজন মানুষ ছিল, দুজনের যদি লেফটে লাগতো তবে যে কোনো একজন আহত হতো, কিন্তু কেউ আহত হয়নি। তবে বাকি থাকে রাইটে আমাকে দেখতে হবে। তখনই শীতল বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো পরশুরাম, তুমি তটিনীর কথা একদম বলবে না। আমি তোমাকে বাঁচিয়েছি, সো তুমি শুধু আমার, তুমি তটিনীর নাম একবারেও মুখে নেবে না। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, তুমি আমাকে বাঁচিয়েছো, এটা আমি বারবার বারবার বলছি। হ্যাঁ, তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু কিন্তু তুমি যেভাবে বলছো আমি সেটা মেনে নিতে পারছি না। তুমি তুমি নিজের স্বার্থ বুঝছো, তুমি এভাবে সেলফিশ হতে পারো না। তখনই শীতল বলতে থাকে, হ্যাঁ আমি সেলফিশ, আমি সেলফিশ হয়েই থাকতে চাই। আমি তো সারাটা জীবন নিজের স্বার্থ বুঝে এসেছি। যদি নিজের স্বার্থই বুঝতাম, তবে তবে এভাবে তোমাকে ছেড়ে দিতাম না। যে করে হোক তটিনীর থেকে তোমাকে ছিনিয়ে নিতাম। তোমাকে আমি পাওয়ার আক্ষেপে এতটা বছর একা একা থেকেছি। আজ থেকে পুরো পুরো 10টা বছর পরে আমি তোমাকে কাছে পেয়েছি। তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না, আমি তোমাকে কিছুতেই তটিনীর হতে দেব না। তখনই পরশুরাম বলতে থাকে, এখন আমাকে আমার কাজ করতে দাও শীতল। তুমি তুমি বুঝতে পারছো না, তটিনী আর আমার মাঝখানে যে বন্ডিংটা ছিল সে বন্ডিংটা তোমার মাঝে নেই। কারণ কারণ তুমি শুধু শুধু পেতে জানো, কখনো হারাতে জানো না। সবসময় সবসময় ভালোবাসলে দূরে থাকতে হয়, ভালোবাসাকে দূরে রাখতে হয়। দেখবে আপনি আপনি সে ছুটে চলে আসবে। যেমন দেখো, আমি তোমাকে দূরে রেখেছিলাম, আমার বিপদে অন্য কেউ আসেনি, তুমি কিন্তু আমাকে বাঁচাতে ছুটে এসেছো। ঠিক সেরকম তুমি যদি আমাকে দূরে রেখে ভালোবেসে যাও, দেখবে একটা সময়ের পর আমার মন নিজেই বলবে যে ওকে ওকে আমার সময় দেওয়া দরকার, আমি নিজেই তোমার কাছে ছুটে যাব। এই কথা শুনে শীতল বলতে থাকে, আমি সেভাবে তোমাকে চাই না, আমি চাই পার্মানেন্টলি তুমি আমার হয়ে যাও। তো আজকে যদি তুমি মরে যেতে, তটিনী তো তোমাকে ছাড়াই থাকতো, তাই না? তবে তটিনী ভাববে যে তুমি আর নেই, তুমি আমার সঙ্গে আমার কাছে থেকে যাবে। তখনই পরশুরাম বলতে থাকে, শীতল, এখন এখন এসব বলার সময় নেই, আমি তোমার সঙ্গে এসব নিয়ে কথা বলতে পারছি না। আমাকে এবার এবার নিজের কাজে মনোযোগ দিতে হবে, আমাকে দেখতে হবে যে তটিনী যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যি কিনা। এই বলেই পরশুরাম চারপাশটা খুঁজতে থাকে যে কোনো জায়গায় বুলেটের চিহ্ন পাওয়া যায় কিনা। এরপরে দেখা যাবে পরশুরাম চারপাশটা দেখতে থাকতে হঠাৎই হঠাৎই বা ঘরের দেওয়ালে একটি একটি বুলেটের ফুটো দেখে ফেলে পরশুরাম। সেটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, এটা তো একটা বুলেটের চিহ্ন। এটা দেখে অবাক হয়ে যায় শীতল বলতে থাকে, এটা কি করে সম্ভব? তিনটে তিনটে ফায়ার করা হয়েছিল, তিনটে বুলেটই তো তোমার শরীরে, তবে এখানে এখানে চিহ্নটা কি করে এলো? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, তবে তবে ঘটনাটা সত্যি, তটিনী যে কথাটা বলেছিল একদম সত্যি। তটিনী যেটা ফায়ার করেছিল সেই সেই বুলেটটা এখানে লেগেছে, আর তিনটে বুলেট যেটা এসেছিল সেই তিনটে বুলেটই
অন্য কোথাও থেকে এসেছে আর তিনটেই আমার শরীরে বিদ্ধ হয়েছে। এ কথা শুনে দেখা যাবে নন্দা অবাক হয়ে যায়। নন্দা বলতে থাকে, জানেন আপনাকে আপনাকে মারার পরে হঠাৎই তটিনীর মাথায়ও কেউ আঘাত করে। আমরা আমরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাই। এরপরে আমরা এসে দেখি তটিনী মাটিতে পড়ে আছে।